আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর বক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়ের অষ্টম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের 7টি ক্লাস দিয়েছি। আজকে যারা প্রথম আমার এই ক্লাসে যোগদান করেছো তাদের কাছে আমি এটা বলে রাখবো যে আগের ক্লাসগুলো দেখে আজকের ক্লাসটা দেখলে তোমরা উপকৃত হতে পারবে। ক্লাসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চাহিদার সংকুচন ও সম্প্রসার। চাহিদার সংকুচন ও সম্প্রসার। চাহিদার সংকুচন ও সম্প্রসার। চাহিদার সংকুচন এবং সম্প্রসারণ, তারপরে আমরা ব্যাখ্যা করব চাহিদার হ্রাস বৃদ্ধি। চাহিদার সংকুচন সম্প্রসারণের পরে আমরা ব্যাখ্যা করব চাহিদার হ্রাস বৃদ্ধি। তো আপাত দৃষ্টিতে মনে হয় যে সংকুচন এবং হ্রাস একই কথা। আসলে এই শব্দ অবশ্যই একটা আর একটা সিনোনিম। সংকুচন বা হ্রাস একই অর্থে আমরা ব্যবহার করি আমাদের প্রাত্যহিক জীবনে। সম্প্রসারণ বা বৃদ্ধি একই অর্থে ব্যবহার করি, কিন্তু অর্থনীতিতে চাহিদার সংকুচন, সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য রয়েছে। দুটো ভিন্ন জিনিস। পরীক্ষায় প্রশ্ন আসলো চাহিদার সংকুচন সম্প্রসারণ কি, আমরা হ্রাস বৃদ্ধি আনসার করতে পারব না। অথবা হ্রাস বৃদ্ধির প্রশ্ন আসলো, হ্রাস বৃদ্ধি শিখে আমরা সংকুচন সম্প্রসারণে আনসার করতে পারবো না। দুটি ভিন্ন জিনিস। তাহলে প্রথমে আমরা বোঝার চেষ্টা করি চাহিদার সংকুচন এবং সম্প্রসারণ বলতে আমরা কি বুঝি। এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য প্রথমে আমরা যেটা ব্রেইনে রাখতে হবে সেটা হচ্ছে চাহিদা অপেক্ষক। অলরেডি আমরা সেটা শিখেছি। চাহিদা অপেক্ষক কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি পিএস পিসি ওয়াই টি ডব্লিউ বিইউ ডট ডট। এটা হচ্ছে চাহিদা অপেক্ষক। আমরা আগের ক্লাসে এটা ডিটেইলস আলোচনা করেছি। চাহিদা অপেক্ষকের দাম, বিকল্প দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, আয়, রুচি, আবহাওয়া, ডব্লিউ ওয়েদার ক্লাইমেট, আবহাওয়া জলবায়ু, বায়ার ক্রেতার সঙ্গে এগুলো হচ্ছে স্বাধীন চলক। এগুলোকে চাহিদার নির্ধারক বলা হয়। অপরদিকে কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে চাহিদার পরিমাণ, এটি অধীন চলক। চাহিদা এই সমস্ত বিষয়ের উপর কি করে নির্ভর করে। তো চাহিদার সংকুচন সম্প্রসারণের সংজ্ঞা দিতে হলে 1 নাম্বার কি পয়েন্টস হচ্ছে যেটা মনে রাখতে হবে। সংজ্ঞা দিতে হলে যে পয়েন্টসগুলো তোমাদের মনে রাখা জরুরি সেটা হচ্ছে 1 নাম্বার, চাহিদা অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহ স্থির বিবেচনা করতে হবে। অন্যান্য চলক সমূহ কি বিবেচনা করতে হবে? স্থির বিবেচনা করতে হবে। এখানে অন্যান্য চলক বলতে দাম ছাড়া বাকি চলককে আমরা বোঝাচ্ছি। এই যে দাম ছাড়া এই সব চলকগুলোকে আমরা কি বিবেচনা করব? স্থির বিবেচনা করব। দাম ছাড়া বাকি চলক সমূহকে স্থির বিবেচনা করব। তাহলে চাহিদা অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহকে স্থির ধরে যখন দ্রব্যের নিজস্ব দাম বৃদ্ধি পায়, যখন দ্রব্যের নিজস্ব দাম কি হয়? বৃদ্ধি পায়, প্রাইসটা বৃদ্ধি পায়, তখন চাহিদার পরিমাণ কমে, কোয়ান্টিটি অফ ডিমান্ড কমে। আমি সংক্ষেপে লিখতেছি, কোয়ান্টিটি অফ ডিমান্ড কমে, তার নাম হবে চাহিদার সংকুচন।
সংকোচন, চাহিদার সংকোচন। তাহলে চাহিদা অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহকে স্থির ধরে যখন দ্রব্যের নিজস্ব দাম বাড়ে তখন চাহিদার পরিমাণ কমে, একে বলা হবে চাহিদার সংকোচন। দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, এটি হচ্ছে সংকোচন। শর্ত হচ্ছে অন্যান্য চলক সমূহকে স্থির ধরতে হবে এবং যদি দাম কমে, প্রাইস যদি কি হয় কমে, দ্রব্যের নিজস্ব দাম যদি কমে ফল করে, তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। এই বাড়াকে বলা হয় চাহিদার সম্প্রসারণ। আমরা চাহিদার সংকোচন সম্প্রসারণের কি দিলাম, সংজ্ঞা দিলাম। কিভাবে বলবো, খাতায় লিখে রাখবে তোমরা। চাহিদা অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহকে স্থির ধরে যখন দ্রব্যের নিজস্ব দাম বাড়ে তখন চাহিদার পরিমাণ কমে, একে চাহিদার সংকোচন বলে। অপরদিকে যদি দ্রব্যের নিজস্ব দাম কমে তখন চাহিদার পরিমাণ বাড়ে, একে চাহিদার সম্প্রসারণ বলে। চাহিদার সংকোচন, এই সম্প্রসারণটা আমরা চিত্রে দেখাতে পারি। চাহিদার সংকোচন সম্প্রসারণটা আমরা চিত্রে কি করতেছি, দেখাচ্ছি। তো আমরা যে চিত্র অঙ্কন করতেছি, চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড আমরা ধরলাম। ভূমি অক্ষের চলক এইটা কিউডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড। চাহিদার পরিমাণটাকে আমরা ভূমি অক্ষে ধরেছি। চাহিদা রেখা, গত ক্লাসে আমরা চাহিদা রেখা অঙ্কন করেছি। চাহিদা রেখা অঙ্কন করতে হলে চাহিদার পরিমাণকে কোথায় ধরতে হয়, ভূমি অক্ষে ধরতে হয় এবং দামকে লম্ব অক্ষে ধরতে হয়। এটা হচ্ছে দাম, এটা হচ্ছে লম্ব অক্ষে ধরা চলক, আর কিউডি হচ্ছে ভূমি অক্ষে ধরা চলক। এখন আমরা একটা চাহিদা রেখা কি করলাম, অঙ্কন করলাম। রেখাটা ডান দিকে কি হয়েছে, নিম্নগামী হয়েছে। ডিডি হচ্ছে আমাদের চাহিদা রেখা, ডিডি হচ্ছে চাহিদা রেখা। প্রাথমিক একটা বিন্দু আমরা নিলাম, E1 বিন্দু। তো E1 বিন্দু এটা যেহেতু চাহিদা রেখার উপর অবস্থিত একটি বিন্দু, অবশ্যই এই বিন্দুটা দুটি মান নির্দেশ করে। একটা হচ্ছে ভূমি অক্ষের মান আর একটা হচ্ছে লম্ব অক্ষের মান। ভূমি অক্ষের মানকে আমরা ভুজ বলি, লম্ব অক্ষের মানকে কুটি বলি। এখানে ভুজ বলতে চাহিদার পরিমাণ, কুটি বলতে দাম, দামের মানটা নির্দেশ করবে। তাহলে দাম কত, দাম হচ্ছে OP1। এই যে OP1 দাম নির্দেশ করতেছে, আর চাহিদার পরিমাণ E1 বিন্দুতে OQ1। তাহলে E1 বিন্দু কি নির্দেশ করে, E1 বিন্দু OP1 দামে OQ1 চাহিদার পরিমাণ নির্দেশ করে। আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের প্রাথমিক বিন্দু। এবার আমরা দাম বাড়াতেও পারি, কমাতেও পারি। মনে করলাম কোনো কারণে দ্রব্যের দামটা হ্রাস পেল। দ্রব্যের দাম হ্রাস পেলে আমরা কোথায় আসবো, দাম যেহেতু লম্ব অক্ষে ধরেছি, লম্ব অক্ষের মান যদি হ্রাস পায় তাহলে আমাদের নিচে নামতে হবে। দাম হ্রাস পেল, দাম হ্রাস পেয়ে P2 হলো, এই হচ্ছে P2। এখানে একটা বিষয় মনে রাখা দরকার যে এখানে 1 এখানে 2, এই 2 দেখে যদি আমরা বুঝে থাকি যে এই মানটা বড়, তাহলে কিন্তু আমরা ভুল করব। এখানে বুঝতে হবে যে এই 1 এবং 2 দেখে বড় ছোট বোঝা যায় না। মানে এই বিন্দুর যে কোনো নাম দেওয়া যায়, P1 দেওয়া যায়, এটাকে যদি কেউ P10 দেয় তাও কোনো সমস্যা নাই, বিন্দুর যে কোনো নাম দেওয়া যায়। তো বড় বা ছোট বুঝবো কিভাবে, বড় ছোট বুঝবো রেখা মান দেখে। যেমন এখানে OP1 অবশ্যই কি বড়, যেহেতু এখানে রেখাটা লম্বা, এখানে কি খাটো, তাহলে OP টা কি ছোট। এই দামটা কম, এই দামটা কি বেশি, মানে এখানে OP1 কিন্তু বেশি আর OP2 কিন্তু কম দাম কি করতেছে, নির্দেশ করতেছে। তাহলে দাম OP2 তে কি হলো, হ্রাস পেল। দাম কমার কারণে চাহিদা রেখা বরাবর আমরা দেখতে পাচ্ছি চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। OQ1 হতে বৃদ্ধি পেয়ে কত হলো, OQ2 হলো। তাহলে আমরা কোথায় গেলাম, E1 হতে E2 বিন্দুতে গেলাম। E1 হতে E2 বিন্দুতে গেলে আমরা দেখতে পাচ্ছি দাম কমেছে, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে মনে রাখতে হবে, দাম কমার কারণে চাহিদা যতটুকু বৃদ্ধি পেয়েছে
সেটা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। আমাদের এই আলোচনায় মনে রাখতে হবে অন্যান্য সকল চলক কি আছে, স্থির আছে। বিকল্প দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, এই চাহিদা রেখা বরাবর এগুলা কি আছে, স্থির আছে। ভোক্তার আয় স্থির আছে। আয় আগে ৫,০০০ টাকা হলে এখনো কত, ৫,০০০ টাকা। তার রুচি কি আছে, স্থির আছে। আগে যে দ্রব্যের জন্য যে রুচি ছিল এখন সেই রুচি স্থির আছে। আবহাওয়া গরম হলে গরম, ঠান্ডা হলে ঠান্ডা, পরিবর্তন হয় না। সব কিছু স্থির থাকলে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে, তখন তার নাম হয়ে যাবে চাহিদার সম্প্রসারণ। তাহলে আমাদের এই চিত্রে চাহিদার সম্প্রসারণ কত? চাহিদার সম্প্রসারণ যতটুকু বৃদ্ধি পেয়েছে, কতটুকু বৃদ্ধি পেয়েছে? আগে OQ1 ছিল, এখন OQ2। তাহলে OQ2 বিয়োগ কত? OQ1। OQ1 সমান কত? OQ2। OQ2 থেকে যদি OQ1 এই অংশটা চলে যায়, থাকবে কতটুকু? Q1 Q2। এই যে Q1 Q2 এই পরিমাণটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। OQ1 এ ছিলাম, OQ2 তে গেলাম। E1 থেকে যখন E2 তে আসলাম, দাম কমার কারণে কোথায় গেলাম? OQ1 থেকে OQ2 তে গেলাম। এই যে Q1 Q2 বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধির নাম হচ্ছে চাহিদার কি? সম্প্রসারণ। চাহিদার সম্প্রসারণ আমরা কি করলাম? চিত্র দেখে বের করলাম। এবার আসুন আমরা একই চিত্রে চাহিদার সংকুচনটা আমরা দেখাবো। তো চাহিদার সংকুচন দেখাতে আমরা মনে করলাম E2 হচ্ছে আমাদের প্রাথমিক বিন্দু। আগে কিন্তু E1 কে প্রাথমিক বিন্দু ধরেছি, এখন E2 কে আমরা কি ধরলাম? প্রাথমিক বিন্দু ধরলাম। এবার আমি E2 বিন্দু হতে E1 এ যাব। এবার বলেন তো দেখি, E2 বিন্দু হতে যদি আমরা E1 এ যাই, তাহলে দাম কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আমার যদি E2 প্রাথমিক বিন্দু হয়, তাহলে দাম কত? প্রাথমিক দাম OP2, প্রাথমিক চাহিদার পরিমাণ OQ2। এমত অবস্থায় যদি দাম বৃদ্ধি পায়, তাহলে আমরা কোথায় গেলাম? OP2 থেকে OP1 এ গেলাম, দাম বাড়লো, তাহলে চাহিদার পরিমাণ কি হয়ে গেল? কমে গেল। চাহিদার পরিমাণ যতটুকু কমলো, দাম বাড়ার কারণে চাহিদার পরিমাণ যতটুকু কমলো, এই যে দাম বাড়ার কারণে চাহিদার পরিমাণ যতটুকু কমলো, তার নাম চাহিদার সংকুচন। তাহলে চাহিদার সংকুচন কত? চাহিদার সংকুচন হচ্ছে Q2 কত? Q1। আমরা যদি পরিবর্তন লিখি, তাহলে প্রাথমিক কি ছিল? OQ2, পরে কত হলো? OQ1, তাহলে কতটুকু? Q1 Q2 বা Q2 Q1 পরিমাণ কি হয়েছে? Q2 Q1 পরিমাণ হ্রাস পেয়েছে। এই যে যতটুকু কমেছে Q2 Q1 পরিমাণ, আমরা বাম দিকে এসেছি, কমার কারণে আমরা বাম দিকে এসেছি। Q2 Q1 হচ্ছে চাহিদার সংকুচন। তাহলে আমরা দেখলাম একটি চাহিদা রেখাতে আমরা চাহিদার সংকুচন এবং সম্প্রসারণ কি করলাম? ব্যাখ্যা করলাম। একটি চাহিদা রেখাতে, মানে একই চাহিদা রেখাতে আমরা কি করেছি? সংকুচন ও সম্প্রসারণ ব্যাখ্যা করেছি। আমরা বলেছি কমলে চাহিদা বাড়ে, এটার নাম সম্প্রসারণ। আবার দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, এটা চাহিদার সংকুচন। চাহিদার সংকুচন এবং সম্প্রসারণ একই চাহিদা রেখার মাধ্যমে দেখানো যায়, বিষয়টা মনে রাখতে হবে। চাহিদা সংকুচন সম্প্রসারণে চাহিদা অপেক্ষকের অন্যান্য চলক সমূহকে স্থির ধরা হয় এবং চাহিদা অপেক্ষকে শুধুমাত্র দ্রব্যের দামটা এখানে কি হয়? পরিবর্তন হয়। দাম বাড়তে পারে, দাম কমতে পারে। আমরা চাহিদার সংকুচন সম্প্রসারণ শেষ করলাম। এবার চাহিদা হ্রাস বৃদ্ধিটা আমরা ব্যাখ্যা করব। চাহিদা হ্রাস বৃদ্ধি, চাহিদার কি? হ্রাস বৃদ্ধিটা, এই চাহিদা হ্রাস বৃদ্ধি যেটা, এটা আমরা কি করবো? এবার আলোচনা করব। চাহিদা হ্রাস বৃদ্ধি, হ্রাস ও বৃদ্ধি। তো আমি প্রথমেই বলেছিলাম যে অর্থনীতিতে চাহিদার সংকুচন, সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধি একই কথা নয়, তাদের মধ্যে কি আছে? পার্থক্য আছে। পার্থক্যটা এখন বোঝার চেষ্টা করো। চাহিদা হ্রাস বৃদ্ধির সংজ্ঞা দিতে হলে প্রথম কি পয়েন্টস মনে রাখতে হবে? চাহিদা অপেক্ষকে বিবেচ্য দ্রব্যের নিজস্ব দামকে এখন স্থির ধরতে হবে। কি স্থির ধরতে হবে?
নিজস্ব দাম স্থির করতে হবে। 1 নম্বর কি পয়েন্ট হচ্ছে দ্রব্যের দাম, নিজস্ব দাম কি স্থির। তাহলে পরিবর্তন হবে কি, পরিবর্তন হবে অন্যান্য চলক, অন্যান্য চলক কি হবে পরিবর্তন হবে। তাহলে চাহিদা হ্রাস বৃদ্ধিতে আমরা দামকে কি করব, এই যে দামকে স্থির করব, এই দামটা কি স্থির, এগুলার কি হবে, এগুলার পরিবর্তন হবে, পরিবর্তন, এগুলার পরিবর্তন হবে। তো দ্রব্যের নিজস্ব দাম স্থির এবং অন্যান্য চলকের পরিবর্তন এর কারণে যদি চাহিদা বৃদ্ধি পায়, যদি চাহিদা বাড়ে, তখন তাকে বলা হবে চাহিদার বৃদ্ধি। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। চাহিদা অপেক্ষকে বিবেচ্য দ্রব্যের নিজস্ব দাম স্থির ধরে অন্যান্য চলকের পরিবর্তনের কারণে যদি চাহিদা বাড়ে, তবে তাকে চাহিদার বৃদ্ধি, এবং অন্যান্য চলকের পরিবর্তনের কারণে যদি চাহিদা কমে, তাহলে তাকে চাহিদার হ্রাস বলা হয়। অন্যান্য চলকের পরিবর্তনের কারণে চাহিদা বাড়লে সেটা বৃদ্ধি, চাহিদা কমলে সেটা চাহিদার হ্রাস। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি দ্রব্যের নিজস্ব দাম স্থির, অন্যান্য চলক পরিবর্তন। মনে করো অন্যান্য চলক হিসেবে আমরা আয়টাকে বিবেচনা করলাম। কাকে বিবেচনা করলাম? আয়কে বিবেচনা করলাম। মনে করো আয়টা বেড়ে গেল, আয় যদি বৃদ্ধি পায়, আয় বাড়লে অবশ্যই চাহিদা কি হবে, আয় বাড়লে অবশ্যই চাহিদা বাড়বে। তো এই যে আয় বাড়লে চাহিদা বাড়ে, তখন তাকে আমরা চাহিদা কি বলবো, বৃদ্ধি বলবো। একে আর আমরা সম্প্রসারণ বলতে পারবো না, কারণ এখানে যে চাহিদা বৃদ্ধি পেয়েছে সেটা দামের কারণে নয়, সেটা কার কারণে, আয়ের কারণে। আয় কি, আয় হচ্ছে চাহিদা অপেক্ষকের অন্যান্য চলক। অন্যান্য চলকের পরিবর্তনের কারণে যদি চাহিদা বৃদ্ধি পায়, যদি চাহিদা বাড়ে, সেটা হচ্ছে চাহিদার বৃদ্ধি, ইনক্রিজ অফ ডিমান্ড, চাহিদার কি বৃদ্ধি। তাহলে এখানে আয় বৃদ্ধির কারণে চাহিদা বৃদ্ধি পেয়েছে, এটা চাহিদার কি বৃদ্ধি। আবার মনে করো অন্যান্য চলকের পরিবর্তনের কারণে, উদাহরণস্বরূপ মনে করো কি আয়টা কমলো, আয় যদি কমে তাহলে চাহিদার পরিমাণ অবশ্যই কমবে। আয় মনে করো আগে 10,000 টাকা ছিল, এখন কমে যদি 5,000 টাকা হয়, অবশ্যই চাহিদা কি হবে, কমবে। এই যে চাহিদা কমলো, এইটার নাম হয়ে যাবে চাহিদা হ্রাস। কারণ এখানে চাহিদা কমেছে দামের কারণে না, আয়ের কারণে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি কিনা আবারও একটু আমরা দেখি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। আমি প্রথমেই বলেছি চাহিদার হ্রাস বৃদ্ধি ব্যাখ্যা করতে হলে 1 নম্বর কিওয়ার্ডস দেখো তোমরা, আবারও দামকে স্থির ধরতে হবে, নিজস্ব দাম স্থির, অন্যান্য চলক সমূহ পরিবর্তন হবে। যে কোনো চলক পরিবর্তন হতে পারে, রুচির পরিবর্তন হতে পারে, আবহাওয়ার পরিবর্তন হতে পারে, ক্রেতার সংখ্যার পরিবর্তন হতে পারে, এগুলার পরিবর্তন হতে পারে। আমি উদাহরণস্বরূপ ধরলাম আয়ের পরিবর্তন হয়েছে। মনে করি আয় কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধির কারণে চাহিদা বেড়ে গেল, এই বেড়ে যাওয়ার নাম হচ্ছে চাহিদার বৃদ্ধি। একে আমরা কখনো চাহিদার সম্প্রসারণ বলতে পারবো না, কারণ চাহিদার সম্প্রসারণ হতে হলে দামের কারণে চাহিদা বাড়তে হবে। আর যেহেতু চাহিদার বৃদ্ধি, সেটা দামের কারণে না, অন্যান্য চলক যেমন আয়ের কারণে। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ। আবার মনে করো আয় কি হলো, হ্রাস পেল, কমে গেল। কমে গেলে অবশ্যই চাহিদা কি হবে, কমবে। ভোক্তার আয় কমে গেল, আয় ছিল আগে 10,000 টাকা, এখন কমে 5,000 টাকা হলো, তাহলে তো সে আগের মতো দ্রব্য ক্রয় করতে পারবে না। দ্রব্য ক্রয় করতে যদি না পারে, তাহলে চাহিদার সৃষ্টি হবে না। চাহিদা কি হলো, ফল করলো, কলাপস করলো, চাহিদা ফল করলো, হ্রাস করলো, একে বলা হয় চাহিদা হ্রাস। চাহিদা এই হ্রাস বৃদ্ধি আমরা চিত্রে দেখাতে পারি। চাহিদা হ্রাস বৃদ্ধি আমরা এখানে চাহিদা হ্রাস বৃদ্ধিটা আমি এখন দেখাচ্ছি। তো এখানে তোমাদের কিছু বিষয় একটু খাতায় লিখে রাখতে হবে। চাহিদার হ্রাস বৃদ্ধি ব্যাখ্যা করার জন্য কিছু বিষয় একটু খাতায় লিখতে হবে।
একটু লিখো তোমরা যে 1 নাম্বার দিয়ে লিখতে পারো অন্যান্য চলকের কারণে যদি চাহিদা বৃদ্ধি পায়, অন্যান্য চলকের পরিবর্তনের কারণে যদি চাহিদা বৃদ্ধি পায় তবে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হয়। আবারও বলতেছি, অন্যান্য চলকের পরিবর্তনের কারণে যদি চাহিদা বৃদ্ধি পায় তবে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হয়। 2 নম্বরে লিখো অন্যান্য চলকের পরিবর্তনের কারণে যদি চাহিদা হ্রাস পায় তবে চাহিদা রেখা বামে স্থানান্তরিত হয়। কোথায়? বামে, লেফট হ্যান্ড সাইডে কি হয়? স্থানান্তরিত হয়। খেয়াল করা দরকার, আগে সংকোচন সম্প্রসারণে আমরা কিন্তু বলি নাই যে চাহিদা বৃদ্ধির কারণে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হয়েছে। সংকোচন সম্প্রসারণে কিন্তু আমরা একই চাহিদা রেখাতে সংকোচন সম্প্রসারণ দুটোই আমরা কি করেছি, দেখিয়েছি। কিন্তু এখন এই হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে আমরা 2টা সূত্র এখানে কি করলাম, অ্যাপ্লাই করলাম। কি বলেছি? অন্যান্য চলকের পরিবর্তনের কারণে যদি চাহিদা বৃদ্ধি পায় তবে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হবে। কোথায় স্থানান্তরিত হবে? ডানে স্থানান্তরিত হবে। যদি চাহিদা বৃদ্ধি পায় তবে চাহিদা রেখাটি ডানে শিফট হবে, স্থানান্তর হবে। 2 নম্বরে অন্যান্য চলকের পরিবর্তনের কারণে যদি চাহিদা হ্রাস পায়, কমে যায়, তবে চাহিদা রেখা বামে স্থানান্তরিত হবে। বামে কি হবে? স্থানান্তরিত হবে। এখন আসো আমরা তাইলে এই বিষয়টা আমরা চিত্রে ব্যাখ্যা করব। কি ব্যাখ্যা করব? চাহিদা হ্রাস বৃদ্ধিটা চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। আমরা আবারও চিত্র অঙ্কন করলাম। ভূমিয়কে কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ ধরলাম, লম্বকে দ্রব্যের দাম ধরলাম, আর ভূমি বরাবর রেখা, লম্ব বরাবর রেখা যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে মূলবিন্দু, অরিজিনের ও দ্বারা আমরা প্রকাশ করলাম। প্রাথমিক চাহিদা রেখা নিলাম আমরা, এটার নাম দিলাম মনে করো ডিডি বা ডিনট দিতে পারি। প্রাথমিক চাহিদা রেখা কি দিলাম? ডিনট। এটাকে আমরা নট পড়ি, শূন্যকে আর কি নট পড়ি, ডিনট। প্রাথমিক চাহিদা রেখা। এখানে নামটা যে কোনো এক জায়গায় দিলেই চলে, শুধু ডিনট দেওয়া যায়, শুধু ডি দেওয়া যায়, অথবা কিউডি দেওয়া যায়, অনেকভাবে প্রকাশ করা যায়। এগুলো নিয়ে তোমাদের কনফিউশন রাখার দরকার নাই যে 2 জায়গায় সম্পর্ক লিখতে হবে, ডিনোটই দিতে হবে, না, এমন কোনো কথা নয়। আমি প্রথমটাকে ডি দিলাম, পরেরটাকে ডি প্রাইম দিতে পারি, প্রথমটাকে ডি1 দিয়ে পরেরটাকে ডি2 দিতে পারি, প্রথমটাকে ডি0 দিয়ে পরেরটাকে ডি1 দিতে পারি। এগুলো বিভিন্নভাবে কি করা যায়? এক্সপ্রেস করা যায়, প্রকাশ করা যায়। প্রকাশভঙ্গি বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে, এক এক বইতে এক একভাবে লেখা থাকতে পারে। এগুলো নিয়ে আমরা যাতে কনফিউশনে না ভুগি, এজন্য আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, অনেকেরই প্রশ্ন যে স্যার তো হয়তো ডিনোট দিছে আর এটাকে বইতে অন্য কিছু লিখেছে, কারণ কি? এই জিনিসটাতে কনফিউশন ক্রিয়েট না হয় সেজন্য আমি ক্লিয়ার করলাম যে বিভিন্নভাবে কিন্তু রেখার নাম বা বিন্দুর নাম দেয়া যায়। ওকে, প্রাথমিক চাহিদা রেখা ডিনট। যেহেতু চাহিদা রেখা অবশ্যই দামের সাথে একটা চাহিদার পরিমাণ আছে, আমি ধরলাম দামটা কত, এই যে ও পি নট, দাম কত? ও পি নট। তাহলে ই নট বিন্দুতে চাহিদা কত? চাহিদা হচ্ছে ও কিউ নট। ও পি নট দামে ও কিউ নট চাহিদার পরিমাণ নির্দেশ করতেছে কোন বিন্দু? ই নট বিন্দু। এখানে যেহেতু আমি চাহিদা হ্রাস বৃদ্ধি আলোচনা করতেছি, সুতরাং এই দামটা কি? স্থির। এই দাম আর বাড়ানো কমানো যাবে না, কারণ চাহিদা হ্রাস বৃদ্ধির সংজ্ঞায় দ্রব্যের নিজস্ব দামকে আমরা কি ধরেছি? কনস্ট্যান্ট ধরেছি, আনচেঞ্জড। এটা চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। দাম ইজ কনস্ট্যান্ট, প্রাইস ইজ কি? কনস্ট্যান্ট, স্থির।
প্রাইস আমাদের আনচেঞ্জ থাকবে। এমত অবস্থায় আমার এই প্রাইসে এই চাহিদা রেখা অনুযায়ী, প্রাথমিক চাহিদা রেখা অনুযায়ী আমাদের চাহিদা হচ্ছে, চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ নট। এবার এখন মনে করি অন্যান্য চলকের পরিবর্তন হল। তো অন্যান্য চলকের পরিবর্তন হলো, পরিবর্তন মানে কি, হয় বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। আমরা বললাম অন্যান্য চলকের পরিবর্তন হলো, অর্থাৎ ধরলাম চাহিদা বৃদ্ধি পেল, কোনো কারণে চাহিদা কি হলো, বৃদ্ধি পেল, কোনো কারণে অন্যান্য চলকের পরিবর্তন হলো। তো পরিবর্তন কি, অন্যান্য চলকের পরিবর্তন হলো, আমরা ধরলাম আয়ের পরিবর্তন। কিসের পরিবর্তন হলো, আয়ের পরিবর্তন হলো। আমরা ধরলাম আয়টা বৃদ্ধি পেল। তো আয় বৃদ্ধি পেলে চাহিদা বাড়বে, তাহলে চাহিদা বাড়লে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হবে। কারণ কি, কারণ এই যে চাহিদা বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু অন্যান্য চলকের কারণে। আর আমরা কি লিখেছি একটু আগে, আমরা লিখেছি অন্যান্য চলকের পরিবর্তনের কারণে চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হয়। আমি আবারও বলতেছি, আমাদের এই হচ্ছে প্রাথমিক অবস্থা। আমরা ধরলাম এখানে দ্রব্যের দামটা স্থির আছে। এই স্থির থাকা অবস্থায় অন্যান্য চলক যেমন ভোক্তার আয় বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ বাড়বে, চাহিদা বাড়বে, ফলে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হবে, শিফট হবে। এই যে ডানে স্থানান্তরিত হয়ে আমরা ধরলাম D1 D1 হয়ে গেল, নতুন চাহিদা D1 D1, যেটা ডানে, এই দিক, ডান দিক কিন্তু এই দিক, ডান দিকে স্থানান্তরিত হবে। মানে এখানে চাহিদা রেখা ডান দিক বলতে চাহিদা রেখার উপরের দিককে বোঝাচ্ছে। এখানে ডান দিক বলতে কোথায় বোঝাচ্ছে, উপরের দিক। আচ্ছা, এখন কিন্তু এই দামে মানে অপিরট দামে চাহিদার পরিমাণ কত, অপিরট দামে E1 বিন্দুতে চাহিদার পরিমাণ OQ1, তে পরিমাণটা বাড়লো না কম? আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি OQ0 আমাদের প্রাথমিক চাহিদা ছিল, নতুন চাহিদা OQ1, তাহলে Q0 Q1 এই পরিমাণ অংশটা কি হয়ে গেছে, এই পরিমাণ অংশটা, এই যে মোটা করে দিলাম, এই পরিমাণ অংশটা বৃদ্ধি পেয়েছে। তার নাম হয়ে যাবে চাহিদার বৃদ্ধি। তাহলে চাহিদার বৃদ্ধি হচ্ছে Q0 Q1। চাহিদার বৃদ্ধি কত, Q0 Q1। কারণ এই যে চাহিদা বাড়ছে, বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু দামের কারণে নয়, এখানে আয়ের কারণে, মানে কি, অন্যান্য চলকের কারণে। এবার আসো আমরা চাহিদার হ্রাসটা দেখাবো। এই চিত্রতে চাহিদার কি দেখাবো, হ্রাস দেখাবো। তো হ্রাস দেখাতে হলে আমাদের আবারও একই বিষয়, অন্যান্য চলক স্থির, দাম স্থির, অন্যান্য চলক না, অন্যান্য চলক পরিবর্তন হবে। দাম স্থির, অন্যান্য চলক পরিবর্তন। মনে করো ভোক্তার আয় কি হলো, হ্রাস পেল, চাহিদা হ্রাস পাবে, এটার নাম হবে চাহিদা হ্রাস। তো এখন এই চাহিদা হ্রাস ব্যাখ্যা করতে গিয়ে আমাদের প্রাথমিক চাহিদা রেখা ধরলাম D1 D1। হ্রাস ব্যাখ্যা করতে গিয়ে প্রাথমিক চাহিদা হিসেবে কোনটাকে কল্পনা করলাম, D1 প্রাথমিক চাহিদা। তাহলে দাম অপিরট প্রাথমিক চাহিদা হচ্ছে OQ1 প্রাথমিক চাহিদা। ক্লিয়ার, OQ1 হচ্ছে প্রাথমিক চাহিদা। এই চাহিদা থাকা অবস্থায় কোনো কারণে ভোক্তার আয়টা ধরলাম কমে গেল। আয় কমলে চাহিদা হ্রাস পাবে, ফলে চাহিদা রেখা বামে স্থানান্তরিত হবে। এই যে বাম সাইডের দিকে, চাহিদা রেখার নিচের সাইডটা কোন সাইড, বাম সাইড। এই যে বামে স্থানান্তরিত হয়ে D0 D0 হবে। তাহলে দেখো D1 D1 হচ্ছে প্রাথমিক চাহিদা, D0 D0 হচ্ছে আমাদের এখানে নতুন চাহিদা। এই চাহিদা পেয়েছি আমরা আয় কমার কারণে, তাহলে চাহিদা কমে Q1 থেকে Q0 তে আসলো। এর মানে চাহিদা হ্রাস কত, চাহিদা হ্রাস হচ্ছে Q1 Q0, Q1 Q0। চাহিদা হ্রাস হচ্ছে Q1 Q0। আমরা বাম দিকে এসেছি, যেহেতু হ্রাস পেয়েছে, হ্রাস পেলে বাম দিকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা চাহিদা হ্রাস বৃদ্ধিটা বুঝতে পেরেছো এবং চাহিদার সংকোচন সম্প্রসারণটা বুঝতে পেরেছো। এখন একটা প্রশ্ন থাকে এখান থেকে, যে চাহিদার
সংকুচন সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য উল্লেখ করো। চাহিদার সংকুচন সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য উল্লেখ করো। তাহলে কি পার্থক্য বলা যায়? আমরা বোঝার সুবিধার্থে সংকুচন সম্প্রসারণের চিত্রটা আমি আবারও একটু দেখাচ্ছি তোমাদের। সংকুচন সম্প্রসারণের চিত্রটা এভাবে ছিল। এদিকে আমি কিউডি ধরেছি, এদিকে পি ধরেছি, এটা দ্রব্যের এটা চাহিদা রেখা ডিডি, এই যে এটা E1 বিন্দু, অপি1 দাম, অপি1 চাহিদা, দাম কমছে, চাহিদা কি হয়ে গেছে? বৃদ্ধি হয়েছে, তাই তো? এই সংকুচন সম্প্রসারণের চিত্র এটা, আর এই চিত্রটা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। তাহলে এই ভিডিওটা পজ করে তোমরা একটু থিঙ্ক করো, একটু চিন্তা করো যে দুইটার মধ্যে কি পার্থক্য হতে পারে। তারপরে আমার কথাগুলো শোনো, আমি কি পার্থক্য বলি, তাহলে তোমাদের ব্রেইনের এই যে থিঙ্কিং ক্যাপাবিলিটিটা বাড়বে। থিঙ্কিং ক্যাপাবিলিটি ইনক্রিজ করতে হবে। শুধুমাত্র স্যারের লেকচার শুনে আর বই পড়ে পার্থক্য লিখলে হবে না। তুমি একটা জিনিস বুঝে পার্থক্যটা বোঝার মন মানসিকতা, পার্থক্যটা বোঝার এই ক্যাপাবিলিটিটা তোমার গ্রো করতে হবে, বাড়াতে হবে। তো দেখো, অত্যন্ত সহজ জিনিস। প্রথমে সংজ্ঞাগত পার্থক্য আমরা দিতে পারি। চাহিদার সংকুচন সম্প্রসারণের সংজ্ঞা দিলাম, চাহিদার হ্রাস বৃদ্ধির সংজ্ঞা দিলাম, একটা পার্থক্য হয়ে গেল। তারপর আমরা বলতে পারি চাহিদার সংকুচন সম্প্রসারণে দ্রব্যের নিজস্ব দাম পরিবর্তন বিবেচনা করা হয়। চাহিদার সংকুচন সম্প্রসারণে দ্রব্যের নিজস্ব দাম কি বিবেচনা করা হয়? পরিবর্তন। এখানে বাড়তে পারে, আবার এদিকে কি কমতে পারে, পরিবর্তন হবে। কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধিতে দ্রব্যের নিজস্ব দামকে স্থির ধরা হয়। আরেকটা পার্থক্য হতে পারে চাহিদার হ্রাস বৃদ্ধিতে অন্যান্য চলক স্থির। এখানে অন্যান্য চলক কি? স্থির। দাম ছাড়া বাকি সব চলক স্থির। আর চাহিদার সংকুচন সম্প্রসারণে অন্যান্য চলক পরিবর্তনশীল বিবেচনা করা হয়। এই যে আমরা আয়ের পরিবর্তন বিবেচনা করেছি, আয় বাড়ার কারণে চাহিদা বৃদ্ধি পেয়েছে, এটা বিবেচনা করেছি। আর কি পার্থক্য হতে পারে? চাহিদার সংকুচন সম্প্রসারণ একই চাহিদা রেখার মাধ্যমে দেখানো যায়। খুব ইম্পর্টেন্ট পার্থক্যটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য। চাহিদা সংকুচন সম্প্রসারণ একই চাহিদা রেখার মাধ্যমে দেখানো যায়। মানে একটি চাহিদা রেখার মাধ্যমে কি করা যায়? দেখানো যায়। একটি চাহিদা রেখাতে সংকুচন সম্প্রসারণ দেখানো যায়। এক্ষেত্রে চাহিদা রেখার কোনো স্থানান্তর হয় না, ডানে বামে শিফট হয় না। কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধি একটি চাহিদা রেখার মাধ্যমে ব্যাখ্যা করা যায় না। এক্ষেত্রে চাহিদা রেখার স্থানান্তর হয়, চাহিদা রেখা স্থানান্তর ডানে অথবা বামে শিফট হয়। যেমন চাহিদা বাড়লে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হয়েছে, অথবা চাহিদা যদি কোনো কারণে কমে তাহলে চাহিদা রেখা বামে কি হয়েছে? স্থানান্তর হয়েছে। একই চাহিদা রেখায় হ্রাস বৃদ্ধি দেখানো যায় না। ভাইটাল একটা পার্থক্য। আর পার্থক্য কি হতে পারে? আমরা চাহিদার সংকুচন সম্প্রসারণ, চাহিদার হ্রাস বৃদ্ধির চিত্র দিব, তাহলে এটা চিত্রগত পার্থক্য। তোমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, অর্থনীতির পার্থক্য যখন আমরা লিখবো সবসময় আমরা চেষ্টা করব চিত্রভিত্তিক একটা পার্থক্য দেওয়ার জন্য। তাহলে মার্কসটা আমার কি হয়ে যাবে? বেড়ে যাবে। হ্যাঁ, আমাদের খাতাটা কি হয়ে যাবে? খাতার গুণগত মানটা বেড়ে যাবে। ভালো একটা স্কোর আমরা কি করতে পারবো? নিতে পারবো, যদি আমরা সবসময় চিত্রগত কি করি? একটা পার্থক্য দিই। সব ক্ষেত্রে আমরা এই জিনিসটা চেষ্টা করবো এই চিত্রভিত্তিক একটা পার্থক্য দেওয়া যায়। এই বিষয়টা একটু ব্রেইনে রাখবো। তাহলে চিত্রভিত্তিক পার্থক্য। আরেকটা ভাইটাল পার্থক্য আছে, দেখো, এই যে চাহিদা সংকুচন সম্প্রসারণে চাহিদার পরিমাণের পরিবর্তন হয়, আর হ্রাস বৃদ্ধিতে চাহিদার পরিবর্তন হয়। আমি আবারও বলতেছি, চাহিদার সংকুচন সম্প্রসারণে চাহিদার পরিমাণের পরিবর্তন হয়, চাহিদার হ্রাস বৃদ্ধিতে চাহিদার পরিবর্তন হয়। তার মানে চাহিদার পরিমাণ আর চাহিদার মধ্যে পার্থক্য আছে। কি
কিভাবে দেখো, এই যে আমি দাম কমার কারণে Q1 Q2 চাহিদা বাড়লো, এখানে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পরিমাণ বৃদ্ধি পেয়েছে মানে এখানে যদি আমরা চাল 3 কেজি ক্রয় করি, এখানে ক্রয় করব চাল 5 কেজি। চালই ক্রয় করতেছি কিন্তু পরিমাণে বেশি ক্রয় করতেছি বা ভোগ করতেছি। এখানে যদি গম 2 কেজি কিনি, এখানে গম হয়তো 4 কেজি বা 5 কেজি কি করব, ক্রয় করব, কিন্তু গমই কি করতেছি, ক্রয় করতেছি। এখানে যদি মাছ, ইলিশ মাছ ক্রয় করি, এখানেও কিন্তু ইলিশ মাছ ক্রয় করতেছি, পরিমাণে বেশি ক্রয় করতেছি। মানে একই দ্রব্যের চাহিদা নির্দেশ করে যেটা বৃদ্ধি পেয়েছে এটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে। চাল হলে চাল, গম হলে গম, মাছ হলে মাছ, মাংস হলে মাংস। কিন্তু এখানে চাহিদার পরিবর্তন হয়। যেমন এটা যদি চালের চাহিদা হয়, তাহলে এইটা চালের চাহিদা হবে না, কারণ আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, আমাদের চাহিদা ট্রান্সফার হয়ে গেছে। আয় বৃদ্ধির কারণে চাল ভোগ না করে হয়তো আমরা গম ভোগ করতেছি বা অন্য জিনিসই করতেছি, ভোগ করতেছি। যেমন এটা যদি কাতলা মাছের চাহিদা দেখা হয়, মানে অকিউনোর যদি তুমি কি করো, এখানে কাতলা মাছ 2 কেজি বুক করো, তাহলে এখানে কিন্তু আর কাতলা মাছ বুক করবে না, এখানে ইলিশ মাছ কি করবে, বুক করবে। মানে তোমার চাহিদাটাই ট্রান্সফার হয়ে গেছে। তুমি মানে মাছটা এখন কাতলা মাছ না হয়ে কি হয়ে গেছে, ইলিশ মাছ হয়ে গেছে। এখানে যদি ছোট মাছ হয়, মনে করো এটা কি হয়ে গেছে, বড় মাছ হয়ে গেছে। হ্যাঁ, মানে চাহিদাটাই ট্রান্সফার হয়ে গেছে। এখানে যদি মনে করো ফার্মের মুরগির চাহিদা হয়, এখানে হয়ে গেছে মনে করো খাসির মাংসের চাহিদা, অর্থাৎ চাহিদাটাই কি হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। এজন্য আমরা বলতেছি এখানে এই যে অন্যান্য চলকের কারণে যখন পরিবর্তন হবে, তখন এটা কি হয়ে যাবে, চাহিদা ট্রান্সফার হয়ে যাবে। অন্যান্য চলক যেমন মনে করো আবহাওয়ার পরিবর্তন হবে, তাহলে এখানে যদি আমরা কোল্ড ড্রিঙ্কস বুক করি, এখানে হয়তো কি হবে, এখানে হয়তো কোল্ড ড্রিঙ্কস বুক করেছো, এখানে হয়তো কফি কি করেছো, পান করেছো, অর্থাৎ